মটলেনের মুখে এসেই কিশোরী হঠাৎ থমকে দাঁড়ালো। এই যা, তারানাথের প্রিয় ব্র্যান্ডের সিগারেটটাই তো নেওয়া হয়নি। এক কাজ করো, তুমি এগো, আমি আসছি। বলে সে এক ছুটে মোড়ের মাথার দোকানের থেকে এক প্যাকেট পাসিং শো কিনতে চলে গেল। আমি তারানাথের বাড়ির সামনে এসে দরজার কড়া নাড়তেই দরজা খুলল এক মধ্যবয়স্ক অপরিচিত ভদ্রলোক। আমায় দেখে মুখে একগাল হাসি টেনে বলল, হে আগে, আপনি তাহলে কিশোরী সেন? তা আপনার বন্ধুটি কোথায়? বললাম, আমি তার বন্ধু। কিশোরী গেছে একটু মোড়ের মাথায়, তবে ওই চক্রবর্তী মশাই বলছিলেন আপনাদের আসার কথা। আমার নাম জিতেন তালুকদার, ওই পাশের পাড়ায় থাকি। গুণী মানুষের সঙ্গ করতে কার না ভালো লাগে বলুন দেখি? ভারী মজলিসের লোক কিন্তু চক্রবর্তী মশাই। আচ্ছা বেশ, আপনারা গল্প করুন, আমি আসি। হ্যাঁ, দেখি একটা নীল গণেশ জোগাড় করতে হবে। আবার কোথায় ভাই? আমার মুখের ওপরে ঝড়ের মতো এই কথাগুলো বলে দিয়ে বিদায় নিলেন ভদ্রলোক। দরজা দিয়ে ভেতরের দিকে চেয়ে দেখলাম তারানাথ ইতিমধ্যে দাওয়ায় এসে দাঁড়িয়েছে। মুখে সেই পরিচিত রহস্যময় মিটিমিটি হাসি। বলল, আরে আজও তোমরা বর্ষাতি আনোনি। দেখি তবে তোমাদের ফেরার সময় আবার আগমতন্ত্রের প্রয়োগ করতে হবে। কি যে করো তোমরা! ওহ! ওর কথা শুনেই আকাশের দিকে তাকালাম। দেখলাম সত্যি ইতিমধ্যে আকাশের বুকে বিস্ফোরণের মতো কালো ও ধূসর মেঘের গুচ্ছ দল বেঁধে ভেসে বেড়াতে শুরু করেছে। এমন সময় কিশোরীও এলো। আমাদের আলোচনার বিষয়বস্তুকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে সে বলল, ফুলমতিকে তাড়িয়ে দেওয়া হয়েছে লেকপাড়া থেকে। এই সিগারেট আনতে গিয়ে শুনলাম। খবর পেয়েছেন ঠাকুরমশাই? এই ফুলমতি নামটির সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। সম্প্রতি লেকপাড়ায় এই নামের একটি অপরিচ্ছন্ন পাগলাটে মেয়ের আবির্ভাব হয়েছে। বেশ কতগুলো বাড়িতেই সে ঝিয়ের কাজ করতে চেয়েছিল, কিন্তু কেউ রাজি হয়নি। দিন তিনেক আগে দুজন লোক স্কুল ফেরত বাচ্চার সাথে ওই মেয়েটিকে কথা বলতে দেখে নেয়। ওই পাড়ার এক চায়ের দোকানদার সেই জিনিসটি লক্ষ্য করে। তার দাবি ফুলমতি একজন ছেলে ধরা বা ডাইনি। কোনো মতেই যেন তাকে প্রশ্রয় না দেয় পাড়ার লোক। তো সেই ফুলমতিকেই আজ তাড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে। কটা দিন এই ডাইনি ছেলে ধরা করে আশেপাশে বেশ কয়েকটা এলাকা তোলপাড় হয়ে যাচ্ছিল। কিশোরীর প্রশ্নে তারানাথ ঈষৎ হাসল, তারপর বলল, শুনেছি, তবে এটা অবিচার হলো। ডাইনি জিনিসটা এমন নয়। আজকালকার মানুষ সম্পূর্ণ না জেনেই কেবল লোকাচারের ওপর নির্ভর করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে অভ্যস্ত হয়ে পড়েছে। যাক, বেশি বললে হতাশা বাড়বে। তোমরা বৈঠক ঘরে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। এই সময়টা আমাদের মাঝে মাঝেই তারানাথ ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকে একটু ধূমপানের জন্য। আমি ও কিশোরী ত্রিপল টানানো বারান্দার কোণে ঘেঁষে দাঁড়িয়ে দুটো কাঁচি সিগারেট ধরালাম। ইতিমধ্যেই ইলশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। কিশোরী দুটো বিক্ষিপ্ত টান দিয়ে বলল, এই ডাইনি জিনিসটা কি? মানে শুনেছি আমি, তুমি কি জানো এই ব্যাপারে কিছু? আমি যতদূর জানি বৃদ্ধা মহিলারা সাধারণত কেউ কেউ এই প্রবাদের সাথে যুক্ত হয়, এবং অলৌকিক ক্ষমতা বলতে তাদের নাকি ঝাঁটার সাহায্যে এক জায়গার থেকে অন্য জায়গায় উড়ে যাওয়ার ক্ষমতা থাকে। কিশোরী মৃদু হেসে বলল, মানুষ বানায়ও কিছু। হ্যাঁ, ওই হে, ভেতরে এসো। আমরা ব্যস্ত হয়ে সিগারেট ফেলে বৈঠক ঘরে প্রবেশ করলাম। তারানাথ চায়ের কাপ সহ থালাটি নামিয়ে রেখে একটা আরাম সূচক শব্দ করে তক্তপোষে বসল। তারপর বলল, ডাইনিরা ঝাঁটা নিয়ে উড়ে এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে পারে। কথাটি কিন্তু ভুল। আমি জানতাম। কিশোরী, আমার কথা এখনো শেষ হয়নি। তারা চাইলে একটি স্থানকে তুলে নিয়ে অন্য স্থানে অধিষ্ঠান করিয়ে দিতে পারে। এর গীত হয়ে যায়।
কিন্তু তোমাদের মগজের ধার কাছের থেকেও যাবে না সেসব বিষয়। নাও চা তোলো, নইলে ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। আমি কাপ তুলে নিয়ে প্রশ্ন করলাম, ঠাকুমশাই আপনি দয়া করে বাঁধছাদ দিয়ে কিছু বলবেন না। আজ প্রায় 1 মাস পর আমাদের দেখা হলো, একটা হাড় হিম করা গল্প না শুনে কিন্তু ফিরবো না। তারানাথের মুখে সেই রহস্যময় হাসি। চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে সে বলল, হাড় হিম করা বলতে তোমরা যা বোঝো আমার কাছে কিন্তু তা নয়। এই ধরিত্রীর বুকে যে জিনিসের কোনো বাস্তবিক ব্যাখ্যা পাওয়া যায় না, তেমন প্রতিটি জিনিসই হাড় হিম করা হতে পারে। কেবল বিদঘুটে চেহারার ভূত, পিশাচ, মামদোর দল মানুষের মনে বেশি দিন ভীতির সঞ্চার করে রাখতে পারে না। আজীবন গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনাগুলিকেই হাড় হিম কথাটির তকমা দেওয়া যায়। এমন ঘটনা আমার জীবনে বিস্তর ঘটেছে, যেসব দিনগুলোর কথা মনে পড়লে আজও হৃৎপিণ্ডের শব্দ স্পষ্ট কানে ভেসে আসে। কিশোরী এতক্ষণ চুপ করে চা পান করছিল। এবারে সশব্দে পেয়ালার অবশিষ্ট চা গলদ্ধকরণ করে বলল, বলুন না ঠাকুরমশাই, তেমন একটা ঘটনা। ও দাঁড়ান, এই নিন আপনার পছন্দের সিগারেট। কেমন? তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটে ঝোলালো, তারপর বলল, একটা ঘটনার কথা মনে পড়ছে। তোমাদের মুখে ডাইনি কথাটি শোনার পরের থেকে সেটাই বলি, কেমন? আমার গৃহত্যাগী জীবনের মধ্যপথ। উচ্চমার্গে সাধুসঙ্গ করতে করতে শক্তি নেহাত কম সঞ্চয় করিনি। চন্দ্রদর্শন তখন আমার নখদর্পণে। কোনো কিছু নিয়ে মনে সংশয় হলেই ওই প্রক্রিয়ার মাধ্যমে তার ভূত ভবিষ্যৎ জেনে নিতাম। তবে এই শক্তি যখন খুশি তখন প্রয়োগ করা যায় না, তার বিশেষ দিন ও তিথি থাকে। যাই হোক, সেবার মাস 3 গ্রাম জয়পুরে কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার বিশ্বমাতার সন্ধানে। নদিয়ার কালীনারায়ণপুর নামক একটি হল্ট স্টেশনে বসে মানুষের ব্যস্ততা ভরা চলমান জীবনযাত্রা দেখছি। এমন সময় পেছন থেকে একজনের ডাক শুনে চমকে উঠলাম। আরে তুই তারানাথ না? খুব বেশি সময় লাগলো না ডান পিঠে ছেলেটিকে চিনতে। আরে বীরজা তুই! আরে তুই এখানে কি করছিস? আরে সে অনেক কথা, তার আগে তুই বল খবর কি তোর? আর বাড়ির দিকে কি আর যাবি না ঠিক করেছিস? তুই কোথায় ছিলি এতদিন? আমি রামজয়পুর থেকেই তো এলাম। আর এই কি অবস্থা করেছিস নিজে? কাজবাজের খুব ধকল যাচ্ছে মনে হচ্ছে নাকি? আমার প্রশ্ন শুনে বীরজার মুখ ঈষৎ শুকিয়ে গেল। আমি বেঞ্চের কোণার দিকে একটু সরে গিয়ে তাকে বসতে দিলাম। সে বলল, তোর কাছে লুকাবো না, তবে গায়ের লোক কেউ কিন্তু এই কথা জানে না। আমার শ্বশুর বাড়ি শান্তিপুরে, তা তো তুই জানিস। আজ মাস 2 হলো আমার শালা বিয়ে করেছে, কিন্তু কি জানিস, মেয়েটি কেমন যেন উন্মাদ মতন হয়ে গেছে কয়দিন হলো। প্রথমত তার স্বামীকে সহ্যই করতে পারে না, তাছাড়া নিজের প্রতি না আছে কোনো খেয়াল, না আছে সংসারের প্রতি। কেমন যেন আপন ভোলা মানুষ হয়ে গেছে মেয়েটি। এখানে এসেছিলাম এক কবিরাজের কাছে, উনি এই বীরজা ওর জামার বুক পকেট থেকে একটা ছোট্ট শিকড়ের টুকরো বের করে আমার হাতে দিয়ে বলল, এই শিকড় তাবিজে ভরে ধারণ করতে বললেন কবিরাজ মশাই। তবে আমার না মনে হচ্ছে না এতে কোনো কাজ হবে। কেন? আরে কারণ আমি তো নিজের চোখে দেখেছি মেয়েটিকে এতদিন। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, সেও ওখানে আছে। তবে সিঁড়ি বেয়ে ওঠানামা এখন করা বন্ধ। তাই রুনিকে, মানে আমার শালার বউকে, খেতে দিতে 3 বেলা আমি যাই। ওর স্বামীকে দেখলেই কেমন করে ওঠে যেন।
হাতের কাছে পেলে যেন যেন মেরেই ফেলবে। আবার কোনো কোনো সময় সারা বাড়ি এক করে ফেলে চিৎকার করে। বলে আমরা নাকি তাকে জোর করে ধরে রেখেছি। কি মুশকিল বলতো। ছেলেটারও কাজবাজ বন্ধ হয়ে গেল। মেয়েটির ব্যাপারে বাড়িতে খবর দেওয়া হয়েছে? শালা ভালোবেসে বিয়ে করেছে বাপ মা মরা মেয়েটিকে। ছোট থেকে এক অনাথ আশ্রমে মানুষ হয় সে। বয়স এখনো খুব বেশি নয়, ওই 17 কি 18। শালা বলে ওই আশ্রমেরই একটা বুড়ির সাথে সে নাকি শেষ কয়েকটা বছর ছিল। বীরভূমে বাণিজ্য করতে গিয়ে মেয়েটির সাথে তার দেখা হয় এক নদীর পাড়ে নৌকা পার হওয়ার সময়। সেখান থেকেই পছন্দ এবং একেবারে বিয়ে করে নিয়ে বাড়িতে ফেরা। সেই বুড়িও এখন আর বেঁচে নেই। তাহলে তুই বল কাকে খবর দেব? বীরজা থামল। পুরো কথাটি শোনার পর তাকে সমবেদনা প্রকাশ করা ছাড়া আর অন্য কিছুই তখন আমার মাথায় আসেনি। এমন সময় সে বলল, তোর তো এখন বিশেষ কোনো কাজ নেই, একবার যাবি আমার সাথে? হয়তো তুই দেখলে বুঝতে পারবি ব্যাপারটা। আমি? হ্যাঁ তুই। খুব তো সাধু সন্ন্যাসী করছিস এতগুলো বছর ধরে, পারবি না আমার সারাটা সংসারটাকে বাঁচাতে? শুনেছি ঈশ্বর তোদের মতন সাধক শ্রেণীর মানুষের ডাকে দ্রুত সাড়া দেয়। দয়া করে না করিস না ভাই। নৌজা বুদ্ধি এসব করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। একই সাথে আমার স্ত্রীটাও গর্ভবতী। অন্তত বন্ধুর এই দিকটা একবার বোঝ। জানিস তো এইসব কথা সমাজে আলোচনা করলে কত দূর যাবে। এরপর আর না করা যায় না। হাজার হোক বীরজাভূষণ আমার বাল্যকালের বন্ধু। ওর সাথে চৌধুরীদের পুকুর থেকে কম চুরি করে মাছ ধরেছি। এতদিনের একটা ঘরকুড়েমির পর ইচ্ছে ছিল কোনো এক গভীর জঙ্গলে বা প্রশান্ত শ্মশানে গিয়ে এক মনে সাধনা করব, কিন্তু তাই যাত্রায় আর হলো না। তবে আগে কি জানতাম এই কালীনারায়ণপুর স্টেশন, বীরজার সাথে দেখা হওয়া সবই অন্য একজনের ইচ্ছেই ছিল। তারানাথের এই কথাটি যেন গরম তেলে জল পড়ার মতো ফুটলো আমাদের কানে। কিশোরী প্রশ্ন করল, মানে অন্য একজনের ইচ্ছায় বলতে? এখনই বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আগে পুরো গল্পটা মন দিয়ে শোনো। শান্তিপুরগামী ট্রেন ধরে যখন স্টেশনে নামলাম তখন সূর্য মাথার উপর থাকার কথা, কিন্তু সময়টা শ্রাবণের মাঝামাঝি। রোদ আর মেঘের ছায়ার খেলা সারা দিন চলতে থাকে। সে মুহূর্তে মেঘের প্রাধান্যটাই বেশি ছিল। স্টেশনের ছাউনির থেকে নেমে ইট পাথর মিশ্রিত রাস্তা ধরে হাঁটছি বীরজার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। চারিপাশে চাষের জমি থেকে শুরু করে পুকুর, খাল, বিল সব জলে থই থই করছে। কাজেই বুক চিতিয়ে ওঠা রাস্তাটিকে দেখলে মনে হচ্ছে যেন অথই তরঙ্গিনীর বুকের ওপর থেকে কোনো ঐশ্বরিক মন্ত্র বলে একটা লালচে সুতো কেউ ভাসিয়ে দিয়েছে। বীরজাকে বললাম, এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখছি। এর মধ্যে বাড়ি ঘরদোর সব ঠিক আছে তো? শ্বশুর মশাই ওই একটাই ভালো কাজ করে গিয়েছিলেন তার আমলে। একটা পেল্লাই দোতলা বাড়ি বানিয়ে রেখেছিলেন লটারিতে এককালীন টাকা পেয়ে। কাজ করে গেছেন বলতে এখন আর নেই? আজ তো তাও প্রায় বছরখানেক হতে চলল ওনার গঙ্গা প্রাপ্তি হয়েছে। তাই নাকি? অবশ্যই আমার কি দিন কি রাত কি মাস কি বছর কিছুই ঠাউর থাকে না। এর মধ্যে যে কতবার মনে হয়েছে এই তো কদিন আগে বীরজার বিয়েতে হই হই করে আনন্দ করে গেলাম। ওইটা কি? বীরজার কথায় চমকে উঠে ওর দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম দূরে একজন ঘোর কৃষ্ণবর্ণের লোক হাতে একটি পাচন বাড়ি নিয়ে কয়েকটা শুয়োরের ছানাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গন্তব্যহীনভাবে। কারণ যেদিকে উনি যাচ্ছেন তার দূর দূরান্ত পর্যন্ত
কেবল উন্মুক্ত জলাভূমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি কিন্তু চিনতে পেরেছি লোকটাকে। তোমরাও হয়তো এতক্ষণে বুঝে গেছো, এই পার্থিব শরীর নিয়ে স্বয়ং কাল ভৈরব আমায় আগেও দেখা দিয়েছেন। আমার গ্রাম সংলগ্ন কৈখালির মাঠে আমি বিশ্লেষণে না গিয়ে মনে মনে শ্রদ্ধাপূর্বক প্রণাম করে এগিয়ে গেলাম। বীরজা বলল, পাগল নাকি? এই জলের মধ্যে সুবোধ চড়িয়ে বেড়াচ্ছে। লোকটাকেও তো আগে দেখেছি বলে মনে হয় না। চল, দ্রুত পা চালা, আকাশের অবস্থা কিন্তু ভালো না। বিষয়টাকে এড়িয়ে গেলাম ঠিকই, কিন্তু বুঝতে আমার বাকি রইল না। কোনো একটা বৈপরীক জগতের সঙ্গে আমার খুব শীঘ্রই পরিচয় হতে চলেছে, নইলে এই মহাপুরুষের দর্শন আমি পেতুম না। মনের ভেতরে অবাধ কৌতূহল চেপে রেখে গন্তব্যের দিকে চলতে থাকলাম। আরও মিনিট 10 পা চালিয়ে জমা জলের তোরে ডুবে যাওয়া গৃহস্থ ভিটেগুলি দেখতে দেখতে পৌঁছালাম একটা চুন খসা দোতলা বাড়ির সামনে। বীরজা বলল, চল, বাড়ির পেছনে কুয়ো আছে, হাত পা ধুয়ে তারপর ঘরে ঢুকি। তাই করা হলো। বৃষ্টির জল পেয়ে ভিটে সংলগ্ন আগাছার জঙ্গলগুলির বাড়ন্ত চোখে পড়ার মতো। কুয়োর জল ভরেছে প্রায় কানায় কানায়। বীরজা বালতিতে জল তুলে নিজের ও আমার পায়ে ঢেলে দিয়ে আবার যখন কুয়োর পাত্রটি নামালো, তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। স্বভাবতই আমার চোখ আকাশের দিকে যেতেই একটা কিছু চোখে পড়ে আমায় মুহূর্তের জন্য ঘোর অন্ধকারের দ্বারস্থ করল। স্বভাবতই হাত চলে গেল চোখের ওপরে। ঈষৎ ডলতেই যে ধারালো পাতলা জিনিসটি দৃষ্টিগোচর হলো, তা একটি নখের টুকরো। বীরজা বলল, কিরে, কি হলো তোর? আমি ততক্ষণে বিস্মিত হয়ে আবার ওপরের দিকে তাকিয়েছি। বীরজাও আমার দৃষ্টি অনুসরণ করল। দেখলাম একটি মেয়ে দোতলার একটি ঘরের জানলার কাছে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। বীরজার চোখেও পড়েছে এই দৃষ্টি নিবেদন। সে নিচু গলায় বলল, ওটাই আমার শালার বউ রুনি। কিন্তু তুই চোখ টুলছিস কেন? আমি বিশ্লেষণে না গিয়ে বললুম, আমায় নিয়ে চলো তো একবার তার কাছে। বীরজা কথা না বাড়িয়ে আমায় ভেতর বাড়ির দিকে নিয়ে গেল। দেখলাম একজন বছর 50-এর বৃদ্ধ দোতলা সিঁড়ির থেকে ঝাড়ু দিতে দিতে নিচের দিকে নামছেন। বীরজাকে দেখে বললেন, জামাই বাবা, এই দেখুন, রুনিমা আজ সকাল থেকে এই নিয়ে বেশ কয়েকবার নখ কাটলো। আমি যতবার পরিষ্কার করতে যাই ততবারই দেখি ওপরতলার বারান্দার নখের টুকরোয় ভরে আসে। দিন দিন কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে সব কিছু। আচ্ছা ঠিক আছে, এবার তুমি নিজের কাজ করো। গায়ে বেরিয়ে আবার এসব কথা সকলকে বলো না যেন। নেহাত অনেক পুরনো বলেই এখনো তোমার কাছে রাখা হয়েছে। বীরজার ঠান্ডা ধমকে বৃদ্ধ চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু এখানে বীরজাকে দোষও দিতে পারলাম না। কারণ তারই বা কি করার? নিজের শ্বশুর ঘরের ব্যাপারে খারাপ কিছু রটুক, এটা কেই বা চায়? আমি ওকে অনুসরণ করে সিঁড়ির পথ ধরলাম। ওপরের তলার বর্ধিত বারান্দায় এসেই শুনতে পেলাম একটা খুঁট খুঁট শব্দ। বীরজা বলল, রুনি নখ কাটছে। বলে ভ্রুকুটি করে সে উত্তর কোণের ঘরের সামনে গিয়ে হাঁক দিল, রুনিমা, এই রুনিমা, দরজা খোলো। রুনি। খানিক অপ্রত্যাশিত ভাবে এক যুবতী হ্যাঁচকা টানে দরজা খুলে দিল। বীরজা বলল, কি ব্যাপার, তুমি সকালবেলাতে নখ কাটছো কেন? নখ পরিষ্কার থাকে না একটু, ভেতরে রক্ত জমে জমে কেমন কালো হয়ে থাকে, তাই কেটে ফেলছি। কিসের রক্ত? জানি না কিসের,
তবে আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে বসো, আমার বন্ধুটি এখনই তোমার সাথে কথা বলবে। বাধ্য মেয়ের মতো সে ঘরের মধ্যে ঢুকে বিছানার এক কোণে বসে পড়ল। আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। পায়ের তলায় রীতিমতো শক্ত শক্ত নখের টুকরো বাঁধছে তা বেশ অনুভব করছি। আমি তার পাশে বসে প্রথমে তাকে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে নিলাম। হাতের ও পায়ের আঙুলের মুখগুলো রক্ত ভেজা হয়ে গেছে। আমি নিচু গলায় প্রশ্ন করলাম, তোমার কি কিছু হয়েছে মা, বা তুমি কি কোনো অসুস্থতা বোধ করছো? মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর শান্ত গলায় উত্তর দিল, আমার কিছু হয়নি, তবে দুজনের হবে। কার কি হবে? ইতিমধ্যেই তার চোখ দুটি যে ঘোর রক্তিম বর্ণ হয়ে উঠেছে তা টের পেলাম এই প্রশ্নে আমার দিকে তাকানোর পরেই। তার চোয়াল শক্ত হয়ে এসেছে ও চোখের কোণ থেকে তীব্র রোষের প্রতিফলন হয়ে চলেছে অবিরত। থমথমে গলায় বলল, বিশু ঘোষ আর রমেন রক্ষিত আমার হাতে পার পাবে না, প্রত্যেকের জবাব পাবে, এই বলে রাখলুম। এই কথা শুনে আমি সন্দিগ্ধ দৃষ্টিতে বীরজার দিকে চেয়ে দেখি তার অবস্থাও ঠিক আমারই মতো। এদিকে মেয়েটিকে যে আরো কোনো প্রশ্ন করতে যাব সে সাহসও হলো না। তার মুখের অভিব্যক্তি দেখলে সেখানে বসে থাকাও দুষ্কর বলে মনে হয়। আমি বীরজাকে চোখের ইশারায় ঘরের বাইরে যেতে বলে নিজে খানিকক্ষণ রুনির কপালের দিকে চেয়ে তার বিধি বোঝার চেষ্টা করলাম, কিন্তু তা এতটাই এলোমেলো যে সঠিকভাবে তার গতিবিধি নির্ণয় করার কোনো উপায় নেই। কেবল এইটুকুই বুঝলাম তার দেহ লক্ষণ দেখে যে সে কোনো স্বাভাবিক মানব সন্তান নয়। কিছু একটা তার মধ্যে বর্তমান যা সরল মানব প্রকৃতি থেকে তাকে পৃথক করে। আমি ঘর থেকে বেরিয়ে আসার কয়েক সেকেন্ড পরেই আবার সজোরে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। কেন জানি না আমার তখনই মনে হয়েছিল সে বিছানা থেকে উঠে এসে এই কাজ করেনি, করল কোনো অদৃশ্য শক্তি। নিচের তলার বৈঠক ঘরে ফিরে এসে দেখি একজন অন্তঃসত্ত্বা মেয়ের সাথে বীরজা নিরাশ মুখে কিছু আলোচনা করছে। বুঝলাম এটি আমার বন্ধুর স্ত্রী। মুখের অস্বাভাবিকতা কাটিয়ে বললাম, কেমন আছো বৌঠান? আশা করি আমার কথা বীরজা বলেছে। সে তো অনেক আগের থেকে আপনাদের কথা, আপনাদের বাবা ঠাকুরদার কথা আমায় বলেছে। তো এই আজ আপনার সাথে দেখা হলো, তবে এমন সময় হলো তাতে তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, কি হয়েছে রুনির, তা কি আপনি বুঝলেন? তাছাড়া আরও কিছু ব্যাপার ঘটে চলেছে এই বাড়ির আশেপাশে, যা মোটেই মঙ্গলজনক নয়। এই সময় এই বাড়িতে থাকাটা কি আমার ঠিক হচ্ছে? কথাটি মন্দ বলেনি বীরজার স্ত্রী। এমনকি আমিও তাকে এই কথাটি বলবো বলেই ভেবেছিলাম যে এমন অবস্থায় একজন অন্তঃসত্ত্বা মেয়ে এই বাড়িতে না থাকাই ভালো। বীরজাকে বললাম, বীরজা, তুই বৌঠানকে আজই রামজয়পুরে দিয়ে আয়। এধারে এই অবস্থায় না রাখাই ভালো, বুঝলি? আর বৌঠান কি বলছিলে? আরও কি ধরনের উপদ্রব চলছে একটু বলো তো। তা উপদ্রবী তো বটে, উনি আপনাকে বলেননি? কি ব্যাপার বীরজা? আর বলিস কেন, যতই বোঝায় তাকে কিছুতেই বোঝে না যে এই অবস্থায় চারিদিকে জলে ভেসে গেছে। এখন এমন হবেই। বাড়ির আশেপাশে মাঝে মাঝে জীবজন্তুর হাড় মাথা এসব পড়ে থাকছে। না আচ্ছা তুই বল, এখন তো সব পশু পাখি বন বাদার থেকে বেরিয়ে ডাঙায় এসে বসে আছে, তারা তো কিছু শিকার করে খাবেই নাকি বল? বীরজার কথায় যুক্তি আছে, তবে কোনোদিনও কি দেখেছ ভারী বৃষ্টিপাতের কারণে জঙ্গলের প্রাণী উঠে এসে গৃহস্থের মধ্যে বাসা বাঁধে?
আমি তো পাকাপাকিভাবে এক গণ্ড গ্রামের ছেলে, সেই আমি পর্যন্ত দেখিনি এমন কোনো উদাহরণ। তাই বিষয়টাকে ফেলে না দিয়ে অপার বিস্ময়ের আরেকটি পাতায় যুক্ত করলাম। বীরজা আমার কথা মতো তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ল রামজয়পুরের উদ্দেশ্যে। যদিও তার বাড়ি পুরোপুরি রামজয়পুরে নয়, আমাদের গ্রামের পাশের গ্রামে। ফিরতে ফিরতে পরদিন দুপুর। তার শ্যালক গেছে আর একজন ওঝার খোঁজে, সেও নাকি ফিরবে সন্ধ্যা নাগাদ। ফলে আমি ও সেই বৃদ্ধ চাকর দুপুরের খাওয়া দাওয়া সেরে চুপ করে বসে রইলাম বৈঠক ঘরে। সন্ধ্যায় নামার খানিক আগেই ফিরে এলো বাড়ির বর্তমান স্বত্বাধিকারী অর্থাৎ বীরজার শালা। ছেলেটির মুখে বিষণ্ণতা দেখে মনে ভারী কষ্ট হলো। নববিবাহিত স্ত্রীর আচরণ যদি হঠাৎ এমন অমানবিক হয়ে পড়ে, তবে তার মধ্যে দিয়ে কেমন ঝড় বয়ে যেতে থাকে তা আশা করি তোমরা বুঝতে পারছ। আমি তার ঘাড়ে হাত রেখে বললুম, তুমি চিন্তা করো না যদু, আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব রুনিমাকে স্বাভাবিক করে তোলার। তবে তোমার কাছে একটা প্রশ্ন আছে, আশা করি তুমি সঠিক উত্তর দিতে পারবে। রুনিমায়ের মুখে আমি দুজন ব্যক্তির নাম শুনলাম, একটি হলো বিশু ঘোষ আর অন্যজন হলেন রমেন রক্ষিত। এদের কি তুমি চেনো? যদু একটু ভেবে উত্তর দিল, এদের নাম আমি শুনেছি বাবার মুখে, কিন্তু এই গ্রামের লোক নয় এরা। কিন্তু এদের নাম রুনির মুখে কেন বলুন তো? সেটাই তো আমিও ভাবছি। যাকে তুমি চিন্তা করো না, রুনিমা এখন এক ঘোরের মধ্যে আছে। হয় তার মধ্যে কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে, অথবা কোনো খারাপ হাওয়া লেগেছে। বাকিটা আমি আরও নিশ্চিত না হয়ে বলতে পারবো না, বুঝলে? আর তাড়াহুড়ো করে এই মুহূর্তে কিছু করাটাও ঠিক হবে না। যদু আর কোনো কথা বলল না। ক্লান্ত পরিশ্রান্ত মনিবকে দ্রুত রাতের খাবার দিয়ে দিল ভৃত্য। আমার ঘুমানোর বন্দোবস্ত হলো ওপরের তলারই দক্ষিণ প্রান্তের একটি ঘরে। রাতের খাবার বলতে পুঁটলিতে দুটো পাকা কলা ছিল, তা দিয়েই নৈশভোজ সারলাম। ভৃত্যটি নিরামিষ চালে ডালে ফুটিয়ে দেবে বলেছিল, কিন্তু খামোকা তাকে আর ব্যস্ত করতে মন চাইল না। সেই রাতেই হলো এক রহস্যভেদ। তারানাথ বিস্ফারিত দৃষ্টিতে কড়িকাঠের দিকে চাইল। আমি ও কিশোরী একটু নড়ে চড়ে আরও একে অপরের কাছে এলাম। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার বলতে থাকলো, রাত তখন বোধহয় একটা কি দুটো। একটা কুকুরের ক্রমাগত ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি একজন অতিথি হয়ে এই বাড়িতে এসেছি, তাই হঠাৎ দুম করে বাইরে বেরিয়েও পড়া যায় না। আমি খাটের উপরে প্রথমে চুপ করে বসে রইলাম মিনিট কয়েক। খানিক মনোসংযোগের পর বুঝলাম শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে। আমি একটা বিড়ি ধরিয়ে পশ্চাৎমুখ জানলাটি খুলে নিচের দিকে দৃষ্টি ফেলতেই চমকে উঠলাম। শুক্লা পক্ষের ঝকঝকে জ্যোৎস্নার আলোয় বুঝতে অসুবিধে হলো না যে ওখানে রুনিমা বসে বসে কিছু একটা করছে, এবং যে কুকুরটি অনবরত ডেকে চলেছে এতক্ষণ ধরে, সে তাকে উদ্দেশ্য করেই ডাকছে। রুনি ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করলো কুকুরটির দিকে। জন্তুটি এক পা দুপা করে পিছিয়ে যেতে শুরু করলো পরক্ষণেই। তার ডাক আরো বাড়ল রুনির এই নতুন পদক্ষেপের পর। এমন সময় চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ে সে কুকুরটির গলায় বিশাল কামড় বসিয়ে দিল। বাড়ির নিচের তলার থেকে আওয়াজ পেলাম ওই ভৃত্যের। এই শব্দটি রুনির কানেও বাজল নিশ্চয়ই। তৎক্ষণাৎ হিংস্র সাপদের মতো কোনো এক অপার্থিব ক্ষমতা বলে মেয়েটি দেয়াল বেয়ে উঠে গেল উত্তরের দিকের ঘর বরাবর। আমি জানলা বন্ধ করে সেখানেই বসে পড়লাম।
জ্ঞান বুদ্ধির ওপারে কোনো বিষয় হঠাৎ প্রত্যক্ষ করলে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমারও হলো তাই। ক্ষণিকের জন্য এটাও মনে হলো যা দেখেছি বা যা ঘটল আমার চোখের সামনে, সেটির মূল উদ্ধার করার মতো ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি আমার। এ বিরাট অপশক্তির কারসাজি, এখানে আমি কিছুই হয়তো করতে পারবো না। এমন সময় দরজায় কড়াঘাত হতেই আমি চমকে উঠলাম। কাঁপা কাঁপা পায়ে উঠে গিয়ে দরজা খুলে দেখি যদু বিস্মিত চোখে আমার দিকে চেয়ে রয়েছে। বলল, ঠাকুর মশাই, রুনির ঘরের থেকে কোনো শব্দ পেয়েছেন কি? শব্দ আমি কোনো প্রকার পাইনি ঠিকই, তবে নিজের চোখে যা দেখেছি তা ব্যক্ত করব কি করে। বললাম, তুমি ওই ঘরের আশেপাশে যেও না যদু। তোমার স্ত্রীর অবস্থা একটুও ভালো নয়। এখন চলো, কিছু কাজ করতে হবে তোমায়। মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই ঘরটাকে আমি শুদ্ধিকরণ করে চন্দ্র দর্শনে বসব, কারণ ওই একমাত্র প্রক্রিয়া ছাড়া আমার পক্ষে জানা সম্ভব নয় যে রুনি মায়ের সাথে কি হয়েছে আসলে। এই চন্দ্র দর্শন প্রক্রিয়ায় নিজের ইচ্ছে মতো বসা যায় ঠিকই, তবে এর কিছু ভয়ঙ্কর কুফল আছে। জ্যোতিষী কিন্তু মানুষের ভাগ্য দর্শন করে না, তারা কেবল নির্দিষ্ট মানুষটির জন্মতিথি জেনে নিয়ে একটা আনুমানিক ছায়াপথের দিশারি হয়। কিন্তু এই চন্দ্র দর্শন সম্পূর্ণ বিধি বিরোধী একটা ক্রিয়া, যা করলে একজন তান্ত্রিকের শক্তি ক্ষয় হয়। সে কারণেই এই কাজ আমি আবেগের বশেই করে বসতে পারতাম না। তাছাড়াও গুরুর বারণ ছিল এই কাজ ইচ্ছে প্রসূতভাবে করায়। রাত শেষে ভোরের প্রথম সূর্য ওঠার আগের ব্রহ্ম মুহূর্তে এই কাজ করলে ফল পাওয়া যায় মন্ত্রের মতো। ওদিকে ঘর শুদ্ধিকরণ প্রক্রিয়ায় গৃহস্বামী উপস্থিত না থাকলে হয় না, তাই যদুকে সঙ্গে নিলাম। বললাম, এক ঘটি জল নিয়ে রুনি মায়ের ঘরের সামনে এসো, কিছু কাজ আছে। সে আমার নির্দেশ নত শিরে পালন করল। এক ঘটি জল নিয়ে আমার ঘরের সামনে আসতেই আমি তাকে নিয়ে ওই উত্তরের ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, তুমি ডান হাতের তর্জনী ঘটির জলে ডুবিয়ে রাখো। আমি যখন যখন বলবো তখন কেবল একবার করে জলটা ছিটিয়ে দেবে দরজার উপরে। আমি গৃহবন্ধনীর বীজ মন্ত্র পাঠ করে যদুর দ্বারা ঘরটিকে বন্ধ করে দিলাম। এই কাজ করলে মোটামুটি কয়েক ঘন্টার জন্য হলেও বাড়ির ভেতরে কোনো আত্মার উপস্থিতি থাকলে তাকে শিথিল করে রাখা যায়। আমিও করলাম তাই, কারণ ভেবেই নিয়েছিলাম ভোর হওয়ার আগেই চন্দ্র দর্শন করে দেখে নেব আমি রুনি মায়ের অতীত। কারণ গোড়া থেকে না জানতে পারলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হবে না। তোমরা তো জানোই অভিশাপের ফল কোনো কোনো সময় কয়েক যুগ পরেও খেটে যায়। আমি দেরি না করে প্রকাণ্ড দোতলা বাড়িটির ছাদে যাওয়ার পথ যদুর কাছের থেকে জেনে নিয়ে সেখানে পৌঁছালাম। দেখলাম খানিক আগের মতো পরিষ্কার প্রাণবন্ত রাত্রি এখন আর নেই। আকাশে ইতিমধ্যেই মেঘ জমেছে ইতিউতি। আমি ছাদের মাঝে বাবু হয়ে বসে দুই হাতের তর্জনী ললাটে ও বৃদ্ধাঙ্গুলি নাকের ডগায় স্পর্শ করে শুরু করলাম চন্দ্র দর্শন। মিনিট পাঁচেকের মধ্যেই চোখের সামনে ধপধপে সাদা একটি প্রান্তর উন্মুক্ত হয়ে গেল। দেখলাম সেখানে দুটি অপরূপ সুন্দরী শ্বেত বস্ত্র পরিহিত পরী আমার মৌন আগমনে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। প্রশ্ন করতে হলো না, আমার মস্তিষ্ক নিঃসৃত বিষয়গুলি একত্রিত হয়ে চোখের সামনে বায়োস্কোপের ন্যায় প্রতিফলিত করতে শুরু করল। খানিক বাদে দেখলাম রুনিমা কোনো এক প্রশস্ত পুকুর পাড়ে জল আনতে গিয়েছে, যার পাড়ে একটি প্রকাণ্ড বট গাছ। মেয়েটি ক্লান্ত হয়ে এক কলস জল গাছের গোড়ায় নামিয়ে রেখে তার শান্ত ছায়ায় বসল।
খানিক বাদেই ওর শরীরে একটা ঝাঁকুনি বোধ হলো। ঝাঁকুনিটা এতটাই অস্বাভাবিক যে যে তার বিশ্লেষণ করে বোঝানো আমার পক্ষে এখন সম্ভব নয়। বলা যেতে পারে একজন ক্লান্ত পরিশ্রান্ত মানুষকে পেছন থেকে অগোচরে ধাক্কা দিলে তার যেমন অবস্থা হতে পারে, এটাও অনেকটা তেমনই। কিন্তু সেখানে তার পেছনে বৃদ্ধ বটগাছের প্রকাণ্ড গুঁড়ি ছাড়া আর অন্য কিছুই নেই। এমনকি রুনি মায়ের যেমন অভিব্যক্তি হওয়ার কথা ছিল তেমন কোনো প্রতিফলন কিন্তু তার শরীরের ভাষায় প্রকাশ পেল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো, আবার কোকে কলসি বাঁধিয়ে। এরপরেই সব অন্ধকার হয়ে গেল আমার চোখের সামনে। চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে এলাম আবার বীরজাভূষণের শ্বশুর আলয়ের বাড়ির ছাদের সেই মুদ্রা স্থিতিতে। আমি দেরি না করে দ্রুত ছাদের থেকে নেমে একতলায় যদুর ঘরের সামনে এলাম। দেখলাম সে চিন্তিত মুখে ঘরের ভেতরে পায়চারি করছে। আমায় দেখে দরজার সামনে এগিয়ে আসতেই আমি বললাম, এই গ্রামের কোন পুকুর থেকে রুনিমা জল আনতে যায় আশা করি তুমি জানো? হ্যাঁ, পদ্ম পুকুর। ওই তো আমাদের বাড়ির দক্ষিণ পাশে। আমায় সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, চলুন ঠাকুর মশাই। তবে সেই পুকুর কিন্তু ভেসে গেছে এখন। জানি, তবুও চলো। যদু আমায় নিয়ে যে সেই পুকুরটির সামনেই পৌঁছেছে তা বুঝতে হলো আমার সেই চন্দ্র দর্শন প্রক্রিয়ায় প্রত্যক্ষ করা ওই গাছটির কথা মনে করে। তাছাড়া বাকি সবটাই দেখে মনে হয় আমরা কোনো অগভীর দিঘির বুকের ওপর থেকে হেঁটে চলেছি, যার মধ্যে নৌকার ভূমিকা পালন করছে গৃহস্থ বাড়িগুলো। গ্রামের দিকের মানুষ আলো না ফুটতেই ঘুম থেকে উঠে পড়ে। জলের মধ্যে ছপ ছপ শব্দ পেয়ে আমাদের পিছু পিছু একজন পৌঢ় ভদ্রলোক এলেন। আমি যদুকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই বট গাছ নিয়ে কি কোনো রকম অলৌকিক কাহিনী শুনেছো বা দেখেছো কখনো? আমার এমন অবাঞ্ছিত প্রশ্নে সে সম্পূর্ণ নাস্তানাবুদ হয়ে পড়ল। খানিক ভেবে বলল, না, আমি তো তেমন কিছু শুনিনি। ছোট থেকেই একটু ঘর কোনো স্বভাবের ছেলে ছিলাম ঠাকুর মশাই। আর গ্রামের এই পুকুরটিতে তেমন কেউ স্নান করতেও আসতো না, সবাই যেত মতি বিলের ডাঙায়। আচ্ছা, ওই তো সুকুমার কাকা রয়েছেন, উনি অনেক পুরনো লোক, উনি হয়তো বলতে পারবেন। ওই আগন্তুক আমাদের কথোপকথন শুনছিল। জল কেটে একটু এগিয়ে এসে বললে, আমি যতদূর জানি লক্ষ্মী নামের একটা বুড়ি এই বট গাছের তলায় ছোট কুটির করে থাকতো। মাঝে মাঝে গ্রামে ভিক্ষা করতে বেরোতো, আর বাকি সময় ঘরেই থাকতো। যখনের কথা বলছি তখন যদু অনেক ছোট। সে সময় আশেপাশের গ্রামে, এমনকি এখানেও 5 বছরের থেকে কম বয়সী শিশুদের হঠাৎ কালান্তর রোগ হতে শুরু করলো। এই লক্ষ্মী বুড়ি টুকটাক ওঝাবদ্দির কাজ জানতো। সে নিজে থেকেই বাড়ি বাড়ি ঘুরে গরিব শিশুদের দেখে আসতো এবং ওই বিভিন্ন টোটকা দিয়ে আসতো। তবে তার টোটকার কুফল বা নিয়তির ফের কিনা জানি না, বাচ্চাদের বাঁচানো সম্ভব হচ্ছিল না। কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল এই বুড়ি টোটকাতেই নাকি ওই রোগ ছোঁয়াচে হয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। তাতে সবাই শিশু ও সমাজ বিরোধী ডাইনি মনে করতে শুরু করলো। এমন সময় এক রাতে পাশের গ্রাম থেকে 2 ভূস্বামী লোক এসে তাকে পিটিয়ে মারে বলে শোনা যায়। দিনের আলো ফোটার পর থেকেই আর তাকে দেখা যায়নি। দুজনের নাম কি বিশু ঘোষ আর রমেন রক্ষিত? বৃদ্ধের চোখ কপালে উঠল, থমথমে গলায় বলল, আপনি জানলেন কি করে? অনেক ধন্যবাদ আপনাকে। যদু, চলে এসো।
যদু আমার কথা অনুযায়ী মুখ বুজে হাঁটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। আমি ঠিক করে নিয়েছি মনে মনে যে তখন আমায় কি করতে হবে। বাড়িতে ফিরে এসে যদুকে বললাম, আমায় একটু সাদা সর্ষে এনে দিতে পারবে, আর গোটা তিনেক রাম তুলসীর পাতা? নিশ্চয়ই ঠাকুর মশাই, আমি এখনই এনে দিচ্ছি। যদু প্রয়োজনীয় সামগ্রীগুলি এনে দেওয়ায় আমি কয়েক দানা সর্ষে ও তুলসীগুলি ডান হাতের মুঠোতে নিয়ে উত্তর বললাম, তোদের সাথে আমার কিছু বিশেষ কথা আছে। আমাদের বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। খুব বিপদে পড়ে গেছিস এটুকু বলতে পারি। যদুকে একটু স্নান করিয়ে দিয়ে তারপরে এই বৈঠক ঘরে নিয়ে আয়। আমি এখানে অপেক্ষা করছি। মিনিট 15 পরে বিরজা যদুকে নিয়ে বৈঠক ঘরে এলো। ছেলেটির চোখ মুখ তখনও নীরব ও পাথর সম। বললাম, বীরভূমের কোন অঞ্চল থেকে বিয়ে করে এনেছো ওই মেয়েটিকে? যদু ইতস্তত করে বলল, ওর মুখেই গল্প শোনা। ওর ছোটবেলার ব্যাপারে আমি জানিও না ভালো করে, তবে আমি ওকে নিয়ে এসেছি সেদিন এক পাগলি বুড়ি আমায় বারণ করেছিল। তখন রুনি বলেছিল, বুড়িটা একেবারে পাগল হয়ে গেছে। ভাগ্যিস আপনি এসে আমায় বাঁচালেন। আমার কিন্তু ততক্ষণ মনে পড়ে গেছে বীরভূম শ্মশানের মাতঙ্গিনী অর্থাৎ মাতু পাগলির কথা। বললাম, যে নদীর খেয়া তুমি পার হচ্ছিলে তার নিকটবর্তী কোনো শ্মশান ছিল? যদু আমায় অবাক করে বলল, শ্মশান তো ছিলই। আমি রুনির যে আশ্রিতা বুড়ির কথা বলছি, সে ওই শ্মশানেই একটা কুটির করে থাকতো। নাম? মানে নাম জানা আছে তার? নাম তো জানি না। রুনির কাছে শুনতে চেয়েছি বেশ কয়েকবার, কিন্তু সেও বলেনি। আমার সেই বিহ্বল অবস্থায় মাথায় একটাই সিদ্ধান্ত বিদ্যুতের গতিতে এসে দাঁড়ালো। তা হলো আমায় যেভাবেই হোক মাতু পাগলির শরণাপন্ন হতে হবে। একমাত্র সেই পারে আমায় সঠিক পথ দেখাতে। বললাম, এই বাড়ির থেকে শ্মশান কত দূর ও কোন দিকটায় পড়ে? বিরজা বলল, এই তো বাড়ির পেছনের জঙ্গলটার ওপারেই 3টে তাল গাছ দেখা যায়, ওর গোড়াতেই শ্মশান। কেন বলতো? আমার একটু কাজ আছে, তোরা বাড়িতেই থাক, আমি আসছি। আর শোন, আজকের দিন গেলেই কাল অমাবস্যা। কথা অনুযায়ী কাল রাতে এক মারণ দুর্ঘটনা ঘটবে। মনে রাখিস যে ক্ষুধার্ত আত্মা রুনিমায়ের শরীরে প্রবেশ করেছে প্রতিশোধ নেওয়ার নিমিত্তে, তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর শক্তির অধিকারী রুনিমা নিজেই। সে ডাকিনী সিদ্ধ এক সাধিকা, এবং এই জাতীয় সাধিকারা এমনই মায়াজাল দেখাতে পারে যা খালি চোখে দেখলে ধরা সম্ভব না। সে কারণে আমি বুঝতে পারিনি। যদুকে বিয়ে করাটা উপলক্ষ মাত্র, তার একটা সূত্র প্রয়োজন ছিল লোকালয়ে এসে বসবাসের, তাই সে যদুকে মাধ্যম করেছে। যদিও সম্পূর্ণ ব্যাপারটা নিশ্চিত হতেই আমি যাচ্ছি, তবে যদু এটাই যদি বাস্তব হয় তবে তোমার এই তিক্ত বাস্তবটাকে মেনে নিতেই হবে। আমি নিজে এই জাতীয় এক সাধিকার মায়াজালে জড়িয়েছিলাম ওই বীরভূমের এক গ্রামের শ্মশানে নদীর তীরে। যাক, অত সময় আমাদের হাতে নেই। তোরা বাড়ি ছেড়ে কোথাও যাস না, কেমন? এতটুকু বুঝিয়ে আমি বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। হাঁটু সমান আগাছার জঙ্গল পেরিয়ে দৈত্যের মতো মাথা উঁচিয়ে থাকা 3টি তাল গাছের গোড়ায় পৌঁছে দেখলাম কাদা গোলা অথই জলের ওপরে পোড়া কাঠ ভেসে উঠে ইতস্তত গাছের কাণ্ডে ও আগাছায় আটকে আছে। অপেক্ষাকৃত যে ফাঁকা জায়গাটিতে এই পরিবেশের ব্যাপ্তি, সেটাই বোধহয় এই অঞ্চলের শ্মশান, তা অনুমান করে নিলাম। তোমরা তো জানোই, নিম্নতন্ত্রের অধিকারী সাধক বা সাধিকাদের জন্য প্রশস্ত বাসস্থান হলো এই শ্মশান ভূমি। আমাদের মতো পথচারী সন্ন্যাসী বা তান্ত্রিকদের কিন্তু শ্মশান কেন্দ্রিক জীবনযাপন করার ছিল না। কেবল কিছু কিছু বিশেষ সাধনা করার নিমিত্তে এসব অঞ্চলে যেতে হতো। আমি আশপাশটা ভালো করে দেখে নিয়ে অপেক্ষাকৃত একটু উঁচু জায়গায় কোমর ডুবিয়ে বসলাম মাতু পাগলির আরাধনায়। নিম্নতন্ত্র বিদ্যায় অধিকারীদের
শরণাপন্ন হওয়ার একটা বিশেষ বীজ মন্ত্র আছে। মাতু পাগলির নাম স্মরণ করে শুরু করলাম সেই বীজ মন্ত্র পাঠ। মনে অগাধ বিশ্বাস ছিল উনি আমায় দেখা দেবেনি, আর হলোও তাই। কতক্ষণ পরে জানি না একটা মৃদু কাশির শব্দে আমি সজাগ হয়ে বসলাম। পরক্ষণে শুনতে পেলাম, আমি জানতাম পোড়ামুখ তুই আসবি, তোকে তো আমি ডেকেছি। শোন, ওই রুনি আমার কাছে ছিল কয়েক বছর। ওর শরীরে তন্ত্র শিক্ষার জ্যোতি দেখেছিলাম। সে ডাকিনী তন্ত্রে সম্পূর্ণভাবে সিদ্ধি লাভ করেনি ঠিকই, তবে বেশ কিছু শক্তি সে অর্জন করেছে আমার দ্বারা। তুইও তো ছিলি কদিন, তবে তুই সেই টানানাটি রইলি। নিম্নতন্ত্র অতীব ভয়ঙ্কর। এতে কাম আর ক্রোধের উপরে অসংযম শেখানো হয়। বৈষয়িকতার কোনো স্থান নেই এখানে। কিন্তু সেই চতুর রূপ ও অর্থের প্রাচুর্যের লোভ সামলাতে না পেরেই বিয়ে করেছে। আমি জানতাম বিয়ের কিছু মাস পরের থেকেই তার ঋণাত্মক শক্তি তার ভেতরকার ডাইনিকে ধীরে ধীরে জাগিয়ে তুলবে। হয়েছেও তাই। আর তার মধ্যেকার আত্মা লক্ষ্মী, সে এক নিরীহ বৃদ্ধা ছিল। তাকে তুই প্রতিশোধ নিতে আটকাস না। তবে তবে মা, রুনিমা যদি খুন করতে অগ্রসর হয় ওই বিশু আর রমেন রক্ষিতকে, তবে তো সবাই তাকে খুনি ভাববে, কারণ সেই বৃদ্ধার আত্মাকে তো কেউ দেখতে পারবে না। ও লাউট, আমি সব ভেবেই কথা বলি। লক্ষ্মী রুনির উপর ভর করেছে, সে ডাইনি বলে, অন্য কোনো কারণে নয়। তবে সে আগেই অন্য মানুষের ভিতরে সঞ্চার হয়ে প্রতিশোধ নিতে পারত। আর ডাইনিকে বশে রাখার জন্য প্রয়োজন টাটকা আত্মা আর জানোয়ারের রক্ত। সেটার যোগান ওই বৃদ্ধাই দিয়ে এসেছে এতদিন ধরে। তোর বন্ধু স্ত্রীর পেটের সন্তান আর বেঁচে নেই, সে মৃত সন্তান গর্ভে বয়ে বেড়াচ্ছে। এই কথা আবার তুই বলতে চাস না পোড়ামুখ। লক্ষ্মী সে কচি জীবনটাকে হত্যা করে শিশুটার আত্মাকে বলি দিয়েছে রুনির পায়ে। কারণ বৃদ্ধা এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে একজন ডাইনি সত্তার মানুষের হাতেই তার হত্যাকারীদের প্রাণনাশ করবে। নিজের বন্ধুর সন্তানের ব্যাপারে এমন এক হৃদয় বিদেহী কথা জানতে পেরে আমার মূর্ছা যাওয়ার অবস্থা। কাঁপা গলায় বললাম, মা, মা তাহলে উপায়? ওই চটকা গাছের গোড়ায় দেখবি একটা মেয়ের মৃতদেহ আটকে আছে। বোধহয় ভিনগ্রাম থেকে ভেসে চলে এসেছে। ওটিকে কাঁধে করে নিয়ে গিয়ে ওই বাড়ির পিছনে রাখবি। তারপর একটা বেল গাছের ছোট্ট কাঠি নিয়ে গিয়ে রনির কপালে ছুঁয়ে একুলব্য সংহারের বীজ মন্ত্র জপ করবি। সেটিকে 3 বার জপ করলেই তার শরীর নিস্তেজ হয়ে পড়বে। টানা 3 মাস মারণ ব্যাধিতে ভুগবে সে। সেখান থেকে বাঁচিয়ে ফেরাতে পারলে সে বাঁচল, নইলে উচ্ছন্নে যাবে তার জীবন। তবে ডাইনি সত্তা আর জীবিত থাকবে না। সমস্ত শক্তি হারিয়ে সে স্বাভাবিক মানুষ হবে। তবে ওই বৃদ্ধার আত্মা? আমি ওই মৃত মেয়েটার শরীরে ডাকিনী লক্ষণ সঞ্চার করেছি, যাকে তুই এখন নিয়ে যাবি। তুই লক্ষ্মীর আত্মাকে নির্দেশ দিয়ে ওই মরদেহটাকে চিনিয়ে দিবি। সে এখন নরককুলের অধিবাসী হওয়ায় ঠিক চিনতে পারবে এই দেহের লক্ষণগুলোকে, যেমন চিনেছিল রুনিকে ওই পুকুর ঘাটে। সেও মুক্তি পাক প্রতিশোধ নিয়ে, মেয়েটাও বেঁচে যাক, এই কামনা করি। যা যা, আর দেরি করিস না। এমন সময় অনতি দূরে একটা মোটা গাছের ডাল ভেঙে পড়ার শব্দ কানে এলো। চোখে মুখে জল ছিটে আসতেই চেতনা ফিরে পেলুম।
বুঝলাম মাতু পাগলি প্রস্থানের চিহ্ন স্বরূপ এই গাছের ডালটি ভেঙে দিয়ে গেল। আমি আর দেরি না করে উল্লেখিত চটকা গাছের গোড়ায় পৌঁছাতেই যে মৃতদেহটিকে দেখলাম তা প্রত্যক্ষ করার পর আমার শরীর হিম হয়ে গেল। কিশোরী ধরা গলায় জিজ্ঞেস করল, কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম এই মৃতদেহ সেই ষোড়শী বালিকাটির, যার রূপ নিয়ে প্রথমবার আমায় মাতু পাগলি দেখা দিয়েছিল। মনে পড়ল তোমাদের সেই প্রথম বলা ঘটনাটি। আমরা নিঃশব্দে মাথা নাড়লাম। তারানাথ বলে চলল, আমি ক্ষণ বিলম্ব না করে সেই দেহটিকে টানতে টানতে বিরজা শ্বশুর বাড়ির পেছনের ওই কুয়োটির পাশে নিয়ে রাখলাম। তারপর যদুকে দিয়ে একটা সরু বেল কাঠ জোগাড় করিয়ে মাতু পাগলির কথা মতো তা নিয়ে ওপরে গেলাম। যদু ওপরে এলো না। বিরজা আমার সঙ্গে উত্তরের ঘরের সামনে পর্যন্ত এলো। ঈষৎ ধাক্কাতেই দরজা খুলে গেল। দেখলাম ঘরের এক কোণে 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে রুনিমা। আমি বিরজাকে হাতের ইশারায় ঘরের মধ্যে ঢুকতে বললাম। সে বরাবরই ডান পিটে ধরনের ছেলে। ভয় বিষয়টা আমি ছোট থেকেই তার মধ্যে দেখিনি। একলব্য সংহারের মন্ত্র আমার জানাই ছিল, কারণ আগেই তো বললাম ততদিনে ছোট বড় মিশিয়ে অনেক সাধু সন্তের সাথেই আমার পরিচয় হয়েছে। তাদের থেকে শিখে নিয়েছিলাম বিভিন্ন রকমের হাঁকিনি ও ডাকিনি জব্দ করার মন্ত্রসমূহ। আমি মন্ত্র উচ্চারণ করতে করতে 1 পা 2 পা করে এগিয়ে গেলাম তার দিকে। এমন সময় ছেঁড়া ছেঁড়া কালো ধোঁয়ার পুঞ্জ একত্রিত হয়ে তার ঠিক মাথার উপরে জমাট বেঁধে একটি এলোকেশী নারীর মূর্তির মতো অবয়বের সৃষ্টি করল। তারানাথের মুখে আমরা এই ভয়াবহ কাহিনীটি শুনে প্রায় গুটিয়ে এসেছিলাম, কিন্তু এমন উপসংহারহীন সমাপ্তিতে কেমন একটা অস্বস্তি জাগল মনে। প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, রুনির কি হলো তারপর? আর ওই বিশু ঘোষ আর রমেন রক্ষিতের কি ভবলীলা সাঙ্গ হলো? তারানাথ আবার একটি সিগারেট ধরিয়ে তারপর বলল, রুনি এক ভয়ঙ্কর জ্বরে পড়ল। তারপর থেকে 1 মাস কেটে গেল সেই বাড়িতে আমার, কিন্তু কোনোভাবেই কোনো ডাক্তার বুদ্ধিতে সেই জ্বর সারাতে পারল না। উপায় বলতে আমার কাছে তখন একটাই। জরাসুরের পুজো? কিশোরী উত্তেজিত হয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ। তবে তার পরিণতিটা মনে আছে তো? যে এই পুজোয় সংকল্প করবে তার ঠিক পুজো হয়ে যাওয়ার 6 মাসের মাথায় মৃত্যু হবে। যে কারণে আমার ছোট ঠাকুরদা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তাই এই ক্ষেত্রে আমি উপায় জানলেও তা বাস্তবায়িত করার মতো সাহস দেখাইনি। কেবল একটা মন্ত্রপুত জবা ফুল কালভৈরবের যন্ত্র স্থাপন করে তার রুনির কপালে ছুঁইয়ে রোজ ইষ্ট নাম করার পরামর্শ দিয়ে এসেছিলাম। তবে যেদিন আমি বেরিয়ে আসি সেদিন হলো এক ঘটনা। প্রখর রোদের প্রকোপে সারা গ্রামের জমে থাকা জল তখন টেনে গিয়ে জলজলে সবুজ প্রান্তরে রূপান্তরিত হয়েছে মাসখানেকের মধ্যেই। গ্রাম পেরিয়ে স্টেশনে পৌঁছানোর আগে ঠিক যে জায়গায় আসার সময় সেই শুয়োর
সেদিন মুগ্ধ হয়ে বাড়ি ফিরে এসেছিলাম আমরা। পরে একদিন আড্ডায় বসে জানতে পেরেছিলাম সত্যি মাতু পাগলির কথা মতো বীরজাভূষণের সন্তান তার স্ত্রীর পেটে থাকতেই মারা গেছিল। যদিও তারা নিজেরাই বিষয়টাকে মেনে নিয়েছিল এক অমঙ্গলজনক পরিবেশে অন্তঃসত্ত্বা অবস্থায় বসবাস করার স্বরূপ হিসেবে। তবে খারাপ লেগেছিল একটি কথা জেনেই, বীরজার আর কোনোদিনও সন্তান হয়নি।